যে সমঝোতা স্মারক, হ্যাঁ সমঝোতা সমঝোতা স্মারক হচ্ছে প্রেম করা। হ্যাঁ, আপনি আপনি যদি বিয়ে করেন তাহলে মানে যে বিয়েতে যেটা হয় সেটা হচ্ছে চুক্তি। আর সমঝোতা স্মারক যেটা, সমঝোতা স্মারক হচ্ছে রিলেশন করা আর কি, প্রেম করা, এটাও সমঝোতা স্মারক। অর্থাৎ আপনি বিয়েতে যদি কোনো শর্ত ভাঙেন তাহলে আপনার আপনার যে রুমমেট থাকবে সে আপনার বিরুদ্ধে হচ্ছে মামলা করতে পারবে বা আইনগত ভিত্তি আছে। কিন্তু আপনি যদি প্রেম করেন তাহলে সেটার কোনো আইনগত ভিত্তি নেই। তো এটাই হচ্ছে চুক্তি আর মোটামুটি সমঝোতা স্মারকের মধ্যে একটা পার্থক্য আর কি। একদম একদম সহজ পার্থক্য। আচ্ছা, এরপরে আরেকটা আরেকটা শব্দ আছে, সেটাকে বলা হচ্ছে যে কনভেনশন। হ্যাঁ, কনভেনশন কনভেনশন মানে হচ্ছে কনভেনশন কনভেনশন মানে কি? কনভেনশন কনভেনশন মানে হচ্ছে যে আহ, কতগুলা দেশ হচ্ছে একসাথে একসাথে তারা মিলিত হবে একটা প্লেসে, যে প্লেসটা আগে থেকেই ঠিক করা থাকবে, এবং তারা একটা নির্দিষ্ট উদ্দেশ্যে মিলিত হয়ে সেই উদ্দেশ্যটা করার জন্য তারা একটা চুক্তিতে স্বাক্ষর করবে। এটাকে বলা হবে যে কনভেনশন। হ্যাঁ, এটাকে বলা হবে কনভেনশন। আর আরেকটা ব্যাপার আছে, এবং এটার আইনগতভাবে অবশ্যই বাধ্যতামূলক। অর্থাৎ এই আহ, যদি কনভেনশনটা কেউ না মানে, বা কনভেনশনের যে নীতিমালাগুলো বা পলিসিগুলো থাকে ওইটা যদি শর্তগুলো কেউ যদি না মানে, তাহলে যে সদস্যগুলো আছে যারা এই কনভেনশনে সাইন করেছে আহ, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। তো এইটা ছিল সনদ। যেমন আমরা বিভিন্ন ধরনের কনভেনশন পড়ছি, যেমন পরিবেশের সময় পড়ছিলাম ভিয়েনা কনভেনশন, তারপরে বাসেল কনভেনশন। তো এইগুলো হচ্ছে কনভেনশনের আওতাভুক্ত। এবং প্যাক্টও এক ধরনের হচ্ছে চুক্তি, এবং এটারও হচ্ছে আইনগত একটা ভিত্তি থাকবে। যেমন ন্যাটোর ন্যাটোর বিপরীত যে একটা সংস্থা ছিল ওয়ারশ প্যাক্ট, সেটা ছিল একটা প্যাক্ট। আচ্ছা, এখন আমরা কিছু চুক্তি এবং সনদ নিয়ে আলোচনা করব। শুরুতে পৃথিবীর পৃথিবীর প্রথম প্রথম যেই পৃথিবীর প্রথম যেই লিখিত দলিল বা হচ্ছে লিখিত চুক্তি, বা প্রথম যে লিখিত সংবিধান, এটাকে বলা হয় মদিনা সনদ। মদিনা সনদ হচ্ছে আহ, পৃথিবীর প্রথম লিখিত সংবিধান এবং পৃথিবীর প্রথম লিখিত চুক্তি হিসেবে ধরা হয়। এবং এটার ধারা ছিল হচ্ছে 47টা ধারা। এটা কোন একটা পরীক্ষা আসছিল যে মদিনা সনদের ধারা কয়টি। তো যেহেতু একবার পরীক্ষা আসছে সেহেতু এটা গুরুত্বপূর্ণ জিনিস। তো এখান থেকে আসলে এটাই আসবে যে মদিনা সনদে কয়টি ধারা, এটার কত সালে স্বাক্ষর হয় এটা কম গুরুত্বপূর্ণ। তারপর আপনারা জেনে রাখতে পারেন যে 622, হ্যাঁ 622 হিজরিতে, 622 খ্রিস্টাব্দে এটা স্বাক্ষরিত হয়। আর এটাই, যদি এরকম প্রশ্ন আসে যে পৃথিবীর প্রথম লিখিত সংবিধান অথবা পৃথিবীর প্রথম লিখিত দলিল কোনটি, অপশন যদি মদিনা সনদ থাকে তাহলে উত্তরটা হবে মদিনা সনদ। আচ্ছা, মেঘনা কার্টা হচ্ছে আজকে সহজ কাউট। হ্যাঁ, আজকে আজকে কাউট আছে, আজকে হচ্ছে 10টা করে কাউট। আজকে আজকে আমি তো আমি তো প্রশ্ন সহজই দিই, আমি তো প্রশ্ন সহজ করি। মেঘনা কার্টা মেঘনা কার্টা ছিল, এই চুক্তিটা স্বাক্ষরিত হয় মূলত হচ্ছে ব্রিটিশদের ব্রিটিশ মানে ব্রিটেনের, এবং ব্রিটেন শাসনতন্ত্র, এখনকার যে শাসনতন্ত্র এটার বাইবেল বলা হয় হচ্ছে ম্যাগনা কার্টাকে। এবং এই ম্যাগনা কার্টা মূলত এটা আহ, এটা মূলত ছিল হচ্ছে তখনকার সময় এটা 1215 সালে স্বাক্ষরিত হয় এবং 1215 সালের হচ্ছে 15ই জুন মেবি এটা স্বাক্ষরিত হয়। আপনাদের এই আহ, সালটা মনে রাখতে হবে। আচ্ছা, একটা গিফটও পান নাই? গিফট পাবেন, হ্যাঁ, গিফট গুলো অবশ্যই পাবেন। আহ, যেহেতু এখনো পান নাই তাহলে তো অবশ্যই পাবেন। হ্যাঁ, একটু অপেক্ষা করেন, গিফট পাবেন। আচ্ছা, তো এই মেঘনা কার্টা এই চুক্তিটার মূলত উদ্দেশ্য ছিল তৎকালীন সময়ে যে রাজা ছিল তার ক্ষমতা হ্রাস করা, এবং এবং তখনকার সময় যে প্রজারা ছিল তাদের তাদের অধিকার প্রতিষ্ঠা করা ছিল মূলত এই মেঘনা কার্টার হচ্ছে উদ্দেশ্য। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে মেঘনা কার্টা কবে স্বাক্ষরিত হয়, সেহেতু উত্তর হবে 1215 সালে। এবং ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল কোনটি, তাও উত্তর হবে মেঘনা কার্টা। ওয়েস্টফিলিয়া চুক্তি,
আমরা যখন বৈশ্বিক ইতিহাস পড়ছিলাম তখন এই চুক্তিটা আমরা দেখছিলাম যে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি। এবং এই এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল 1648 সালে। এবং এটার উদ্দেশ্য মূলত কি ছিল? উদ্দেশ্য ছিল মূলত হচ্ছে এটার মাধ্যমেই আধুনিক যে রাষ্ট্র ব্যবস্থা, এই আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সূচনা হয় মূলত এই চুক্তিটার মাধ্যমে। আচ্ছা, এবার একটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে যে পিস অফ প্যারিস অথবা প্যারিসের শান্তি চুক্তি। প্যারিসের শান্তি চুক্তি এটা মূলত এটা মূলত হচ্ছে আহ, 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 মূলত হচ্ছে যুক্তরাষ্ট্র, হ্যাঁ, যুক্তরাষ্ট্র যখন স্বাধীনতা পায় ব্রিটিশদের কাছ থেকে, তখন এই হচ্ছে ব্রিটিশদের সাথে যুক্তরাষ্ট্রের একটা চুক্তি স্বাক্ষরিত হয়। তো এখানে এখানে পিস অফ প্যারিস, এটা 36তম বিসিএস এ একটা প্রশ্ন আসছিল যে ভার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়, এটা নিয়ে একটু একটু কনফিউশন আছে। তো সেটা হচ্ছে যে পিস অফ প্যারিস এটা মূলত 1783 সালের 3 সেপ্টেম্বর এই চুক্তিটা স্বাক্ষরিত হয়। এবং 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 আমেরিকা আমেরিকা তাদের স্বাধীনতা অর্জন করে 1776 সালের 4 জুলাই। এবং এই 4 জুলাই কিন্তু ওদের স্বাধীনতা দিবস ওরা পালন করে। তো এই যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের যে যুদ্ধটা, এটা সমাপ্তি হয় 1776 সালে। অর্থাৎ অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র তারা হচ্ছে স্বাধীন 1776 সালে। তো পরে তারা এই হচ্ছে ব্রিটেনের সাথে একটা চুক্তি করে। সেই চুক্তির মূল নামটা হচ্ছে পিস অফ প্যারিস অথবা প্যারিসের শান্তি চুক্তি। এখন এখানে একটা প্রশ্ন আসছিল যে 1783 সালে ভার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়। এখানে একটু পেস আছে, সেটা হচ্ছে যে 2রা সেপ্টেম্বর 1983, হ্যাঁ, 2রা সেপ্টেম্বর 1983 সালে ব্রিটেন এবং নেদারল্যান্ডস এর মধ্যে একটা চুক্তি স্বাক্ষর হয়। আবার এই 3রা সেপ্টেম্বরে টোটাল টোটাল 3টা চুক্তি হয়। হ্যাঁ, টোটাল 3টা চুক্তি হয়। এদের মধ্যে হচ্ছে ব্রিটেনের সাথে আমেরিকা চুক্তি হয়, ব্রিটেনের সাথে ফ্রান্সের চুক্তি হয় এবং ব্রিটেনের সাথে স্পেনের চুক্তি হয়। এই তিনটা তিনটা টোটাল চুক্তি 3 সেপ্টেম্বর 1983 সালে স্বাক্ষরিত হয়। এখন এই যে ভার্সাই, যেটা এই ভার্সাইটা হচ্ছে প্যারিসের একটা উপনগর। অর্থাৎ প্যারিস প্যারিসটা হচ্ছে একটা শহর, হ্যাঁ, এটা তো ফ্রান্সের রাজধানী প্যারিস। এই প্যারিসের মধ্যেই একটা উপনগর হচ্ছে ভার্সাই। এবং ওই 3 সেপ্টেম্বরের যে দুইটা চুক্তি, একটু আগে আমরা দেখলাম 3 সেপ্টেম্বর মোট টোটাল 3টা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, ব্রিটেন এবং আমেরিকার সাথে একটা, এবং হচ্ছে ব্রিটেন স্পেন এবং ব্রিটেন ফ্রান্স, এই 3টা চুক্তি। কিন্তু এই 3টা চুক্তির মধ্যে 2টা চুক্তি প্যারিসের ভার্সাই যে উপনগর আছে ওইখানে স্বাক্ষরিত হয়। তাহলে এখন যদি প্রশ্ন আসে এরকম যে প্যারিস চুক্তি বা পিস অফ প্যারিসে মোট কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়, তাহলে উত্তর হবে 4টা। হ্যাঁ, পিস অফ প্যারিস মানে 4টা চুক্তি। এর মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয় হচ্ছে 2রা সেপ্টেম্বর। এই যে একটা চুক্তি স্বাক্ষরিত হয় ব্রিটেন এবং নেদারল্যান্ডস এর মধ্যে 2রা সেপ্টেম্বর। আর এর পরের দিন হচ্ছে 3টা চুক্তি। এবং এই 3টা চুক্তির মধ্যে আবার 2টা চুক্তি স্বাক্ষর হয় ভার্সাইতে। তো সেই হিসাবে যদি বলে ভার্সাইতে কয়টা চুক্তি স্বাক্ষরিত হয়, সেহেতু উত্তর হবে 2। যদি বলে এখন যদি বলে পিস অফ প্যারিসে কয়টা চুক্তি স্বাক্ষরিত হয়, তো সেহেতু উত্তর হবে 4। আর যদি বলে 3 সেপ্টেম্বর ভার্সাইতে কয়টা চুক্তি স্বাক্ষরিত হয় অথবা পিস অফ প্যারিসে কয়টা চুক্তি স্বাক্ষরিত হয়, সেহেতু উত্তর হবে 3। আচ্ছা, এই হচ্ছে আর যদি বলে 1730 সালে ভার্সাইতে কয়টা চুক্তি স্বাক্ষরিত হয়, তো সেহেতু উত্তর হবে 2। এখানে মানে মোটামুটি এই যাতে এইগুলার হচ্ছে কনফিউশন না মনে হয়, এটা এটা অনেক বই ভুল উত্তর দেওয়া আছে, এটা অনেক বই ভুল উত্তর দেওয়া। কারণ এটা ওই হচ্ছে যদি সার্চ দেন উইকিপিডিয়াতে বা, তাহলে হচ্ছে ভুল উত্তর গুলাই আসে। কিন্তু আসল আসল ঘটনা হচ্ছে যে এখন যেটা আপনার দেখলেন, এটা হচ্ছে আসল ঘটনা। এটা যদি হচ্ছে পিটুয়েতে এটা নিয়ে পোস্ট আছে অবশ্য, যদিও। আচ্ছা, আর একটা চুক্তি আছে যেটাকে বলা হচ্ছে যে দ্বিতীয় ভার্সাই চুক্তি। এই দ্বিতীয় ভার্সাই চুক্তিটা 1919 সালে হচ্ছে স্বাক্ষরিত হয়। এটা মূলত স্বাক্ষরিত হয়েছিল যে প্রথম যে বিশ্বযুদ্ধ ছিল, হ্যাঁ, এই প্রথম বিশ্বযুদ্ধের পরে মূলত এই চুক্তিটা স্বাক্ষরিত হয়। এবং এইখানে আহ, স্বাক্ষরকারীর যে 2টা পক্ষ থাকে, একটা পক্ষ ছিল জার্মানি এবং আরেকটা পক্ষ ছিল প্রথম বিশ্বযুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধে যারা মিত্র শক্তি ছিল তারা। এখানে চুক্তির উদ্দেশ্য ছিল মূলত এখানে যে জার্মানিকে হচ্ছে যুদ্ধ অপরাধ হিসেবে চিহ্নিত করা হয় এবং তাদেরকে
যুদ্ধ অপরাধীর শাস্তি হিসেবে কিছু জরিমানা করা হয়। এবং দ্বিতীয় ভার্সাই চুক্তি আরো কিছু কারণে গুরুত্বপূর্ণ, সেটা কারণটা হচ্ছে যে এই দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে জাতিপুঞ্জের সৃষ্টি হয়, এবং এই দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে যে প্রথম বিশ্বযুদ্ধ সেটা আনুষ্ঠানিকভাবে শেষ হয়, এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, হ্যাঁ, এটাও কিন্তু এই চুক্তির মাধ্যমেই হয়। আচ্ছা, আরেকটা আছে, আরেকটা চুক্তি আমরা দেখবো এখন, সেটা হচ্ছে প্যারিস প্যাক্ট অথবা হচ্ছে ক্যালক ব্রায়ান চুক্তি। প্যারিস প্যাক্টকে ক্যালক ব্রায়ান চুক্তি বলা হয়। এখানে 1928 সালে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়। এই চুক্তির মূল উদ্দেশ্যটা ছিল মূলত যে আন্তর্জাতিক যে সম্পর্ক, সেখানে শক্তি প্রয়োগ নিষিদ্ধ, অর্থাৎ শক্তি প্রয়োগের মাধ্যমে কোনো কোনো দেশের উপরে শক্তি প্রয়োগ করতে পারবে না। হ্যাঁ, এটার জন্য একটা চুক্তি স্বাক্ষরিত হয়। তো যদিও এই চুক্তির উদ্দেশ্য তো ভালোই ছিল, মানে লক্ষ্য তো ভালোই ছিল, কিন্তু আসলে চুক্তির উদ্দেশ্য লক্ষ্য কিছুই বাস্তবায়ন হয় নাই। আচ্ছা, এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই খুবই একদম খুবই বেশি। এটা হচ্ছে মানবাধিকার চুক্তি, অথবা এটার টোটাল যে অফিসিয়াল যে নামটা, সেটা হচ্ছে যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। তো এটাকে বলা হচ্ছে যে মানবাধিকার চুক্তি। এটা স্বাক্ষরিত হয় হচ্ছে 1948 সালে। এখানে কিছু কিছু জিনিস নিয়ে আপনাদের একটু ঝামেলা লাগতে পারে। একটা হচ্ছে এই যে এটা হচ্ছে মানবাধিকার চুক্তি। এটার সাথে আরেকটা জিনিসের প্যাচ লাগে, সেটা হচ্ছে যে গণহত্যা কনভেনশন। এখানে এই দুইটা কিন্তু দুই জিনিস। এটার যে বাংলাটা যে সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র, এবং এটা জাতিসংঘের সাধারণ পরিষদের, এটা মনে হয় তৃতীয় অধিবেশনে মানে মূলত এটা গৃহীত হয়েছিল। তো এখানে এখান থেকে প্রশ্ন যদি আসে, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে সার্বজনীন মানবাধিকার চুক্তি এটা কবে স্বাক্ষরিত হয়। উত্তর হবে 1948 সালে। আবার এখান থেকে প্রশ্ন আসতে পারে যে চুক্তিটা কোথায় স্বাক্ষরিত হয়, হ্যাঁ, সেটা উত্তর হবে প্যারিস। 1948 সালে আরেকটা চুক্তি হয়, সেটা মূলত ছিল একটা কনভেনশন। এটা মূলত ছিল একটা গণহত্যা সনদ নামে পরিচিত। এটার অফিসিয়াল যে নামটা দ্য কনভেনশন অন দ্য প্রিভেনশন এন্ড পানিশমেন্ট অফ দ্য ক্রাইম অফ জেনোসাইড। হ্যাঁ, তো এই যে জেনোসাইড মানে গণহত্যা, অর্থাৎ এটা মূলত ছিল গণহত্যা বিষয়ক চুক্তি। এখন এই যে গণহত্যা বিষয়ক চুক্তি, তারা এটার একটা নিয়ন্ত্রক সংস্থা আছে। সেই নিয়ন্ত্রক সংস্থাটা হচ্ছে হিউম্যান রাইটস, অর্থাৎ জাতিসংঘের মানবাধিকার যে পরিষদ, তারাই মূলত এই এই সনদটা তারা এটা নিয়ন্ত্রণ করে। এবং এই সনদের সনদের আন্ডারে কি কি হচ্ছে না হচ্ছে, তারাই হচ্ছে এটা নিয়ন্ত্রণ করে। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে গণহত্যার যে সনদটা সেটা নিয়ন্ত্রক কে, সেহেতু উত্তর হবে OHCHR। এখন পর্যন্ত এই যে সনদটা গণহত্যা সনদ, এটা অনুমোদন করেছে হচ্ছে 153টা দেশ এই সনদটা অনুমোদন করেছে। এবং এই সনদে বাংলাদেশ স্বাক্ষর করে 1998 সালে। অর্থাৎ এর আগে কিন্তু এই গণহত্যা সনদে বাংলাদেশ শুরুতেই স্বাক্ষর করে নাই, 1998 সালে তারা স্বাক্ষর করে। এখানে টোটাল অনুচ্ছেদ আছে হচ্ছে 19টাতে, এবং 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 যে 19টা অনুচ্ছেদ, এর মধ্যে একটা অনুচ্ছেদ নিয়ে বাংলাদেশের আপত্তি আছে। আপত্তি হচ্ছে নবম অনুচ্ছেদ নিয়ে। এই নবম অনুচ্ছেদে আসলে কি আছে? এই নবম অনুচ্ছেদে আছে যে প্রতিপক্ষ, এখানে বলছে যে প্রতিপক্ষ দেশের, হ্যাঁ, অনুমতি ব্যতীত মামলা করা যাবে না। অর্থাৎ যদি কোনো দেশ গণহত্যা করে, তাহলে যেই দেশ গণহত্যা করলো সেই দেশের অনুমতি ব্যতীত ওই দেশের বিরুদ্ধে মামলা করা যাবে না। তো এটা বোঝাই যাচ্ছে এটা একটা ফাউল জিনিস, এটা একটা ফাউল নীতি। তো এই কারণেই এই এই অনুচ্ছেদের এগেইনস্টে বাংলাদেশের আপত্তি জানিয়েছে বাংলাদেশ। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে, এটা কেমন কথা? এটা হচ্ছে ওই যে মানে নিজেদের সুবিধার জন্য আর কি, এটা একটা লোক দেখানো কনভেনশন করছে যে হ্যাঁ, এই যে আমাদের একটা সনদ আছে। এরপর ওইখানে আবার এই সনদের মধ্যেই কিছু কিছু আইন রেখে দিছে যেগুলা হচ্ছে আসলেই আপত্তিজনক। ওই যারা শক্তিশালী দেশ, তারা তারা এসব জিনিস করে আর কি। যাদের হচ্ছে পাওয়ার বেশি, তারা নিজেদের সুবিধার জন্য অনেক কিছুই করে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে গণহত্যা
কি কি জিনিস হইলে সেগুলোকে আমরা হচ্ছে গণহত্যা বলবো বা গণহত্যা হিসেবে গণহত্যা নাম দেওয়া যাবে। তো এই সনদ অনুসারে গণহত্যার অপরাধ হচ্ছে পাঁচটি অপরাধ। এর মধ্যে কিছু কিছু কি কি অপরাধ আছে এগুলা, যেমন হচ্ছে যে যদি কোনো একটা গোষ্ঠীর সদস্যদের হত্যা করা হয়, আবার যদি জোরপূর্বক যদি এক গোষ্ঠীর কোনো যারা শিশু আছে বা যারা চাইল্ড আছে ওদেরকে যদি হত্যা করা হয়, বা যদি এমন কোনো কর্মসূচি করা হয় যাতে একটা গোষ্ঠী সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায়, যেমন এই যে মায়ানমার যেটা করছে, তারাও কিন্তু এই গণহত্যার অপরাধটাই করছে। তারা হচ্ছে রোহিঙ্গা জনগোষ্ঠীকে একদম পুরা কি বলে তাদের যে মানে তাদের বংশ নির্বংশ করার চেষ্টা করছে। তো তো এটাও হচ্ছে এক ধরনের মানবতা বিরোধী বা হচ্ছে গণহত্যার অপরাধ। এখানে প্রশ্ন আসতে পারে যে গণহত্যার অপরাধ কয়টি। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো সেটা মনে রাখতে হবে যে গণহত্যার অপরাধ হচ্ছে 5টি। তো আরেকটা কনভেনশন, সেটা জেনেভা কনভেনশন। এই জেনেভা কনভেনশন মোট আসলে টোটাল টোটাল হচ্ছে 4টা কনভেনশন হয়। দেখেন এখানে কিন্তু একটু প্যাচ লাগে। একটা ছিল মানবাধিকার কনভেনশন, হ্যাঁ, ওইটাও ছিল 1948 সালে। এবং গণহত্যার যে সনদ সেটা স্বাক্ষর হয় 1948 সালে, কিন্তু গণহত্যার সনদটা কার্যকর হয় 1951 সালে। আবার এই যে জেনেভা কনভেনশন সেটা স্বাক্ষর হয় 1949 সালে। তো এই সালগুলো নিয়ে একটু প্যাচ লাগে। এই সালগুলো আপনাদেরকে মনে রাখতে হবে, হ্যাঁ, একটু কষ্ট করে এই সালগুলো মনে রাখতে হবে। যেভাবে হোক, সব সাল মনে রাখতে হবে না, কিন্তু এই সালগুলো মনে রাখতে হবে। তো জেনেভা কনভেনশন 1949 সালে যে জেনেভা কনভেনশনটা হয়েছিল, এটার মূল বিষয়বস্তু ছিল মূলত যে যুদ্ধকালীন আচরণবিধি, অর্থাৎ যখন যুদ্ধ লাগবে তখন তো মারামারি হয়, কাটাকাটি হয়, বা নির্বিচারে মানুষ হত্যা করা হয়। তো তখন যুদ্ধকালীন আচরণবিধি কেমন হবে সেটাই হচ্ছে জেনেভা কনভেনশনের আওতাভুক্ত ছিল। এর মধ্যে এই জেনেভা কনভেনশন নিয়ে বা জেনেভা কনভেনশন এই যে যুদ্ধকালীন যে আচরণবিধি এটা নিয়ে মোট 4টা কনভেনশন হয়। প্রথম যে কনভেনশন হয় 1864 সালে। এখানে মূলত ছিল যে যুদ্ধক্ষেত্রে আহত এবং হচ্ছে অসুস্থ যে সৈন্যরা, তাদেরকে সেবা শুশ্রূষা করতে হবে। এবং 1906 সালে আরেকটা চুক্তি স্বাক্ষরিত জেনেভা কনভেনশনে, সেটা ছিল যে সমুদ্রের যুদ্ধের ক্ষেত্রে যারা সৈন্যরা আহত হবে তাদেরকে যাতে তাদের অবস্থার যাতে উন্নতি করা যায়। এবং 1929 সালে আরেকটা চুক্তি স্বাক্ষরিত, সেটা ছিল যে যুদ্ধবন্দী যারা থাকবে, হ্যাঁ, যুদ্ধবন্দীদের প্রতি আচরণ কেমন হবে এবং তাদের নিরাপত্তা চিকিৎসা কেমন হবে এগুলো নিয়ে। এবং 1949 সালে যেটা হয় সেটা হচ্ছে যে বেসামরিক যে জনগণ, তাদের তাদের জীবন এবং সম্পদের সুরক্ষা। তো এই 4টা মূলত হয়। এই কারণে, যেহেতু 4টা কনভেনশন হয়, এই কারণে এই জেনেভা কনভেনশনটাকে বলা হয় 4টি রেড ক্রস কনভেনশন। হ্যাঁ, তো এখানে প্রশ্ন আসতে পারে যে কোন কনভেনশনকে 4টি রেড ক্রস কনভেনশন বলা হয়, সেহেতু উত্তর হবে জেনেভা কনভেনশন। আচ্ছা, জেনেভা কনভেনশনের আরেকটা কনভেনশন হয় জেনেভাতে, সেটা হচ্ছে যে শরণার্থী শরণার্থী এবং অভিবাসী যারা আছে তাদের প্রতি আচরণ বিধি কেমন হবে সেটা নিয়ে আরেকটা কনভেনশন হয় 1951 সালে। দেখেন, একটু আগে যে জেনেভা কনভেনশনটা ছিল সেটা ছিল যে যুদ্ধকালীন অবস্থায় কেমন যুদ্ধবন্দী অথবা যারা যুদ্ধাহত হবে তাদের প্রতি কেমন আচরণ হবে। আর 1951 সালে যেই জেনেভা কনভেনশনটা হয় সেটা মূলত ছিল যে শরণার্থী এবং হচ্ছে অভিবাসীদের সাথে আচরণবিধি কেমন হবে এটা নিয়ে। এখন পর্যন্ত এখানে এই এই কনভেনশনটা থেকে স্বাক্ষর করেছে হচ্ছে 145টি দেশ। এবং এই কনভেনশনটাতে কিন্তু বাংলাদেশ স্বাক্ষর করে নাই। এই কনভেনশনটাতে বাংলাদেশ স্বাক্ষর করে নাই। আচ্ছা, কনভেনশন অন দা রাইটস অফ দ্য চাইল্ড, এটা আমরা আগেও পড়ছিলাম যে জাতিসংঘের যখন আমরা পড়ছি তখন, যে জাতিসংঘের একটা শিশু সনদ আছে, সেই শিশু সনদ হচ্ছে এটা। জাতিসংঘের যে শিশু সনদ সেটা হচ্ছে কনভেনশন অন দ্য রাইটস অফ দ্য চাইল্ড। এটা স্বাক্ষরিত 1989 সালে। এবং এটা স্বাক্ষরিত হয় হচ্ছে নিউ ইয়র্কে। এখানে এই যে জাতিসংঘের যে শিশু সনদ, এখানে জাস্ট হচ্ছে 2টা তথ্য মনে রাখতে হবে। একটা হচ্ছে কোথায় স্বাক্ষরিত হয় এবং হচ্ছে কত সালে স্বাক্ষরিত হয়। পরীক্ষায় প্রশ্ন আসলে এই এই 2টা থেকেই প্রশ্ন আসবে, যে হয় কোথায় স্বাক্ষরিত হয়েছে অথবা কত সালে স্বাক্ষরিত হয়েছে।
তাশখন্দ চুক্তি। তাশখন্দ হচ্ছে উজবেকিস্তানের একটা রাজধানী। উজবেকিস্তানের রাজধানীর নাম হচ্ছে তাশখন্দ চুক্তি। এই চুক্তিটার মূলত উদ্দেশ্য ছিল ভারত পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে যে গন্ডগোল, কাশ্মীর নিয়ে যে গন্ডগোল ছিল, এই চুক্তিটার মাধ্যমে মূলত তারা প্রথম একটা চুক্তি করে যে কাশ্মীর নিয়ে তারা একটা শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখবে। 1965 সালে কিন্তু এই ভারত পাকিস্তান যুদ্ধটা হয়, এবং এই 65 সালে যখন এই ভারত পাকিস্তান যুদ্ধ হয় তখন তো আমাদের এই বাংলাদেশ ছিল না, তখন ছিল পূর্ব পাকিস্তান। তখন পাকিস্তানের, যেহেতু আমরা তখন পাকিস্তানের অংশ, সেহেতু তৎকালীন যে কর্তৃপক্ষ, তাদের দায়িত্ব ছিল যে, যেহেতু আমাদের পাশেই ভারত, সেহেতু তাদের দায়িত্ব ছিল এখানে যাতে ভারত আমাদের দেশ বা এই পূর্ব পাকিস্তান হচ্ছে দখল করতে না পারে, সেই জন্য ব্যবস্থা নেওয়া। কিন্তু 1965 সালে যে ভারত পাকিস্তান যুদ্ধটা হয়েছিল, তখন কিন্তু ওই তৎকালীন পাকিস্তান কর্তৃপক্ষ এই পূর্ব পাকিস্তান রক্ষার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। অর্থাৎ ভারতের যদি তখন এরকম চাইতো যে তারা পূর্ব পাকিস্তান দখল করে ফেলবে, তাহলে কিন্তু এটা খুবই এটা সম্ভব ছিল। তো এই তাশখন্দ চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে 10 জানুয়ারি 1966 সালে, এবং এটার পাকিস্তানের পক্ষে ছিলেন আইয়ুব খান, এবং 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 ভারতের পক্ষে ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। এবং এবং এটার যে মধ্যস্থতাকারী, যিনি মধ্যস্থতা করেছেন, এই যে দেখেন, এই যে মাঝখানে যিনি দাঁড়িয়ে আছেন, তিনি হচ্ছে তৎকালীন রাশিয়ার যে প্রেসিডেন্ট, না সরি, উনি আসলে প্রধানমন্ত্রী ছিলেন। হ্যাঁ, তৎকালীন রাশিয়ার প্রধানমন্ত্রী কোশিগিনি। হ্যাঁ, কোশিগিনি হচ্ছে এই চুক্তিটার মধ্যস্থতা করছেন। ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি। না, নেহেরু না, নেহেরু না, না নেহেরু না। ওইখানে এখানে ওই তখন ইয়ে ছিল, তখন হচ্ছে নেহেরু ছিল না, তখন হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী তখন প্রধানমন্ত্রী ভারতের। আচ্ছা, এরপরে ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি। 6 দফার সাথে এই চুক্তির কোনো সম্পর্ক আছে কি? 6 দফা তো ঘোষণা হয়েছে 1965 সালে, আর এই চুক্তিটা হয় হচ্ছে 1966 সালে। এখন কোনো ওই সময়কে কোনো প্রভাব আছে কিনা এটা আসলে আমার জানা নাই, আমি আমি জানতে পারলে জানাবো। ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি, এই চুক্তিটা মূলত হয়েছিল 1971 সালে। হ্যাঁ, আমাদের যখন স্বাধীনতা যুদ্ধ চলছে, তখনই রাশিয়ার সাথে ইন্ডিয়ার এই চুক্তিটা হচ্ছে স্বাক্ষরিত হয়, এবং এটা একটা গুরুত্বপূর্ণ চুক্তি। তখন তাদের এই চুক্তিটার উদ্দেশ্য ছিল মূলত যে যদি ভারত আক্রান্ত হয় তাহলে রাশিয়া হেল্প করবে, এবং যদি যদি রাশিয়া আক্রান্ত হয় তাহলে ভারত হচ্ছে হেল্প করবে। এই চুক্তিটার অফিসিয়াল নাম ছিল দ্য ইন্দো সোভিয়েত ট্রিটি অফ পিস, ফ্রেন্ডশিপ এন্ড কোঅপারেশন। এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে হচ্ছে আগস্টে 1971 সালে, এবং এই চুক্তির তেই কিন্তু, এই চুক্তির বলে কিন্তু যখন ওই যে আপনার ডিসেম্বর মাসে যখন যুক্তরাষ্ট্র সপ্তম নৌবহর পাঠায়, তখন কিন্তু রাশিয়াও তাদের নৌবহর পাঠাইছিল। হ্যাঁ, এই এই চুক্তির ফলে কিন্তু সেটা সম্ভব হয়েছিল। সিমলা চুক্তি। সিমলা চুক্তি মূলত স্বাক্ষর হয় হচ্ছে ভারত এবং হচ্ছে পাকিস্তানের মধ্যে, এবং এই চুক্তির তে 1900 এমনিতে ভারত পাকিস্তানের মধ্যে অনেকগুলো চুক্তি স্বাক্ষরিত হয়, তার মধ্যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এই সিমলা চুক্তি, এবং একটু আগে আমরা আরেকটা যেই চুক্তিটা দেখলাম, যে আপনার কি বলে যে তাসখন্দ চুক্তি, এটা তাসখন্দে হয়েছিল। হ্যাঁ, উজবেকিস্তানের তাসখন্দে চুক্তিটা হয়েছিল বলেই এটার নাম হচ্ছে তাসখন্দ চুক্তি। হ্যাঁ, তাদের মারামারি এটা কখনো বন্ধ হবে না, তাদের মারামারিটা কখনোই বন্ধ হবে না, তাদের মারামারি হচ্ছে সবসময় থাকবে। তো এখানে পাকিস্তানের যে তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো এবং এবং ভারতের যে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তারা দুজন সই করেন, এবং এই চুক্তির মাধ্যমে হচ্ছে এই যে ভারত পাকিস্তানের মধ্যে যে একটা সীমান্ত আছে, লাইন অফ কন্ট্রোল। হ্যাঁ, এই লাইন অফ কন্ট্রোলে তারা তারা এই চুক্তি স্বাক্ষর করে তারা দুজন এই চুক্তিতে ছিল যে এই লাইন অফ কন্ট্রোল তারা কেউ ক্রস করবে না, কিন্তু তারপরও তারা প্রতিনিধি ক্রস করে আর কি। আচ্ছা, আরেকটা প্যারিস, দেখেন একটু আগে আমরা আরো আগে একটা শান্তি চুক্তি দেখেছিলাম, সেটা হচ্ছিল প্যারিসের শান্তি চুক্তি, পিস অফ প্যারিস। এটাও কিন্তু আরেকটা প্যারিস শান্তি চুক্তি, পিস, যেটার নাম হচ্ছে প্যারিস পিস অ্যাকর্ডস, দ্য এগ্রিমেন্ট অন এন্ডিং দ্য ওয়ার এন্ড রেস্টোরিং পিস ইন ভিয়েতনাম। অর্থাৎ
ভিয়েতনাম যে স্বাধীন হয়েছিল যে চুক্তির মাধ্যমে বা যে চুক্তির মাধ্যমে ভিয়েতনাম যুদ্ধের অবসান হয়, সেটা হচ্ছে প্যারিস শান্তি চুক্তি। চুক্তিটা স্বাক্ষরিত হয় হচ্ছে 1973 সালে, এবং এই চুক্তির মধ্য দিয়ে ভিয়েতনামের যে যুদ্ধ, সেই যুদ্ধের সমাপ্তি ঘটে। প্যারিসে হয় কারণ হচ্ছে প্যারিস তখন একটা নিরাপদ রাষ্ট্র ছিল। হ্যাঁ, প্যারিস একটা নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে প্যারিসের একটা সুনাম ছিল। এই কারণেই এই যে দেখেন, মানে ম্যাক্সিমাম যে চুক্তিগুলা এগুলা হয় প্যারিসে হয়েছে, আর নাহলে জেনেভাতে হয়েছে। হ্যাঁ, এটা মানে প্রায় চুক্তিগুলাই। আলজিয়ার্স চুক্তি। আলজিয়ার্স চুক্তিটা স্বাক্ষরিত হয় 1975 সালে, এবং এই চুক্তিটা সাতিল আরব সাতিল আরব নিয়ে হচ্ছে ইরাক এবং ইরানের মধ্যে যে ঝামেলাটা ছিল, সেই ঝামেলাটা মূলত এই আলজিয়ার্স চুক্তির মাধ্যমে তারা এই ঝামেলাটা হচ্ছে মিটায় ফেলে, এবং এই বিরোধের মীমাংসা হয় মূলত এই আলজিয়ার্স চুক্তির মাধ্যমে। ক্যাম্প ডেভিড চুক্তি। ক্যাম্প ডেভিড চুক্তি হয় 1978 সালে। ক্যাম্প ডেভিড হচ্ছে যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্টের একটা অবকাশ যাপন কেন্দ্র হচ্ছে এই ক্যাম্প ডেভিড। এবং এখানে 1978 সালে একটা চুক্তি হয়। চুক্তির দুই পক্ষে ছিল মিশর এবং হচ্ছে ইসরায়েল। এটা যুক্তরাষ্ট্রের ক্যাম্প ডেভিডে, এবং মিশরের পক্ষে ছিলেন আনোয়ার সাদাত, এবং ইসরায়েলের পক্ষে ছিলেন মেনাহেম বেগিন। এই চুক্তির পরেই মূলত যে সিনাই উপত্যকা, হ্যাঁ, যে সিনাই উপত্যকা আছে মিশরের সেই সিনাই উপত্যকা ইসরায়েল মিশরকে ফেরত দেয়, এবং আর এর বিনিময়ে মিশর ইসরায়েলকে হচ্ছে স্বীকৃতি দেয়। এবং এই চুক্তির পরে কিন্তু এই যে আনোয়ার সাদাতের যে মিশর, এই তো এই মিশরকে আরব লীগ এবং হচ্ছে ওআইসি থেকে বহিষ্কার করা হয়েছিল। হ্যাঁ, এই চুক্তির ফলেই। এবং পরে এই আনোয়ার সাদাত এই চুক্তি সে কেন করছে এটা নিয়ে আসে দেশে এবং দেশের বাইরে ক্ষোভের মুখে পড়ে, এবং পরে এই ক্ষোভের মুখেই সে সে হচ্ছে আততায়ীর গুলিতে নিহত হয়। হ্যাঁ, তো এটা তো আমাদের এই চুক্তিটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা চুক্তি। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। 1993 সালে ইসরায়েল ইসরায়েল এবং সাবেক যে পিএলও ছিল, অর্থাৎ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, তাদের মধ্যে একটা শান্তি চুক্তি হয় 1993 সালে, অস্ত্র শান্তি চুক্তি নামে। এবং এই চুক্তির উদ্দেশ্য ছিল মূলত যে ইসরায়েল এবং হচ্ছে ফিলিস্তিন তারা দুজনকে স্বীকৃতি দিবে। এটাই ছিল এই চুক্তির মূল উদ্দেশ্য। এবং এটার যে মধ্যস্থতাকারী কে ছিল? এই মধ্যস্থতাকারী ছিল জিমি কার্টার। আচ্ছা, এরপরে ডেটন চুক্তি। এই ডেটন চুক্তি, এটা মূলত নামটা হচ্ছে ডেটন। এই ডেটন হচ্ছে আমেরিকার একটা একটা বিমান একটা বিমানবন্দর, মানে বিমানবন্দর বলতে এখানে হচ্ছে যুদ্ধ বিমানগুলো ওঠানামা করে আর কি। তো এটা মূলত ওইখানে বসে এই চুক্তিটার পরিকল্পনা করা হয়, সেই হিসাবে ওই যে জায়গাটার নাম অনুসারে রাখা হয় ডেটন চুক্তি। কিন্তু চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে প্যারিসে। এই ডেটন চুক্তি মূলত ছিল এই যে সাবেক যে যুগোস্লাভিয়া, তো এই যুগোস্লাভিয়ার যখন ভেঙে যায়, হ্যাঁ, যুগোস্লাভিয়া ভেঙে বসনিয়া হার্জেগোভিনা, তারপর সার্বিয়া, ক্রোয়েশিয়া, এই কিছু দেশ তৈরি হয়। তখন বসনিয়া ছিল একটা মুসলমান দেশ, এবং তার পাশেই ছিল সার্বিয়ানরা, এবং সার্বিয়ানরা এই বসনিয়ার উপরে গণহত্যা চালায়। এবং তো এই চুক্তির মাধ্যমে মূলত এই গণহত্যাটা বন্ধ হয়। এই চুক্তিটা স্বাক্ষরিত 1995 সালে। এবং এই যে চুক্তিটা, এটার মধ্যস্থতাকারী হিসেবে ছিলেন বিল ক্লিন্টন। এবং এবং সে তখন যে বসনিয়ার যে যুদ্ধ, ওই যুদ্ধের সময় যে অস্ত্রবিরতি চুক্তিতে ভূমিকা রাখেন তৎকালীন যে প্রেসিডেন্ট জিমি কার্টার। ওই রিভার শান্তি চুক্তি, এই চুক্তিটাও মূলত হচ্ছে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে হয়েছিল। এবং যে তৎকালীন ফিলিস্তিনের যে নেতা ইয়াসির আরাফাত এবং তৎকালীন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তারা এই দুইজন এই চুক্তির মধ্যে
স্বাক্ষর করে। তো এটা ওয়াই রিভার, এটার কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের ওই রিভার যে নদী আছে, সেই নদীর তীরে তীরবর্তী একটা শহরে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়। সেই চুক্তির এই কারণে এই চুক্তিটার নাম হচ্ছে ওই রিভার শান্তি চুক্তি। এতক্ষণ আমরা অনেকগুলা চুক্তি পড়ছি, এর মধ্যে ম্যাক্সিমামই ছিল হচ্ছে শান্তি চুক্তি অথবা বা বিভিন্ন ধরনের চুক্তি। এখন আমরা পড়বো কিছু হচ্ছে অস্ত্র চুক্তি। অস্ত্র চুক্তি মানে এখানে ম্যাক্সিমামই হচ্ছে ক্ষেপণাস্ত্র অথবা হচ্ছে পারমাণবিক যে অস্ত্র শস্ত্র, এগুলা কিভাবে নিয়ন্ত্রণ আনা যায় এই চুক্তিগুলা নিয়ে। শুরুতে হচ্ছে অ্যাটমস ফর পিস। হ্যাঁ, অ্যাটমস ফর পিস। অ্যাটমস ফর পিস মানে হচ্ছে যে এখানে তৎকালীন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট আইজেন হাওয়ার, উনি উনি হচ্ছে উনি জাতিসংঘের সাধারণ পরিষদে উনি একটা ভাষণ দেন, এবং এই ভাষণেই উনি এই অ্যাটমস ফর, তার যে ভাষণটা সেটাই এই অ্যাটমস ফর পিস নামে পরিচিত। এবং এই অ্যাটমস ফর পিস তিনি যে ভাষণটা দিয়েছিলেন, এই ভাষণটাই মূলত ছিল জাতিসংঘের যে আণবিক সংস্থা আইএইএ এবং পরবর্তীতে আরেকটা চুক্তি যে নিউক্লিয়ার নন পলিফারেশন ট্রিটি, এই দুইটা জিনিসের ভিত্তি ছিল এই ভাষণটা। তো শুরুতে আমরা দেখবো হচ্ছে অ্যান্টার্কটিক চুক্তি। অ্যান্টার্কটিক আমাদের কোন দিকে, উত্তরে না দক্ষিণে? আমাদের দেশ থেকে অ্যান্টার্কটিক কোন দিকে? আপনারা কি আছেন? হ্যাঁ, আমাদের আমাদের দেশ থেকে দক্ষিণে। আমার হাই স্কুলে, হ্যাঁ হাই স্কুলে আমাদের আমাদের এক স্যার আমাদের আমাদের বলছিল যে অ্যান্টার্কটিকা মহাদেশে হচ্ছে দানবরা থাকে। হ্যাঁ, তারা এই যখন ঝড় বৃষ্টি হয়, এই ঝড় বৃষ্টির সময় ওই অ্যান্টার্কটিকা মহাদেশ থেকে এই দানবরা উঠে আসে। তো এরাই হচ্ছে এই গাছপালা ভাঙা দেয়। হ্যাঁ, পরে আবার ঝড় বন্ধ হওয়ার সাথে সাথে এরা আবার চলে যায়। তো এটা তখন এটা বিশ্বাস করছিলাম। তখন মনে হয় ক্লাস 6-এ পড়ি, তখন এটা বিশ্বাস করছিলাম অবশ্য, যে আসলেই মনে হয় এরকম কিছু হয়। আবার ওই যে একজন একজন হুজুর আছেন না, ওই যে তিনি বলছিল যে আপনার অ্যান্টার্কটিক, হ্যাঁ অ্যান্টার্কটিক মহাদেশের নিচে ওই যে 7টা ওই যে 7টা মহাদেশ আছে। হ্যাঁ হ্যাঁ ওই যে আপনার মুফতি ইব্রাহিম তার অ্যান্টার্কটিক, হ্যাঁ অ্যান্টার্কটিক মহাদেশ। আচ্ছা ঠিক আছে, যাই হোক। তো অ্যান্টার্কটিকা মহাদেশ নিয়ে একটা একটা চুক্তি স্বাক্ষরিত হয়, সেটাই মূলত হচ্ছে অ্যান্টার্কটিক চুক্তি। এবং এই যে চুক্তির উদ্দেশ্যটা ছিল যে অ্যান্টার্কটিকা মহাদেশে সব ধরনের কোনো ধরনের সামরিক অস্ত্র বা কোনো ধরনের ক্ষেপণাস্ত্র, কোনো পরীক্ষাও চালানো যাবে না, এবং সব ধরনের সামরিক মহড়াও নিষিদ্ধ। এই এইটা ছিল মূলত এই অ্যান্টার্কটিক যে চুক্তি, এটার হচ্ছে উদ্দেশ্য, যে তারা এই অ্যান্টার্কটিকা মহাদেশের যে বরফ অঞ্চল, এখানে কোনো ধরনের সামরিক মহড়া করবে না এবং কোনো ধরনের অস্ত্র পরীক্ষাও করবে না। তো এটা হচ্ছে ওয়াশিংটন ডিসিতে 1959 সালে স্বাক্ষরিত হয়। এবং 1959 সালে যদিও স্বাক্ষরিত হয়, কিন্তু এটা কার্যকর হয় হচ্ছে 1961 সালে। তখন টোটাল টোটাল 12টা দেশ টোটাল 12টা দেশ প্রথম এই অ্যান্টার্কটিক যে চুক্তি, এখানে প্রথম টোটাল এই 12টা দেশ তারা হচ্ছে স্বাক্ষর করে। এবং এই অ্যান্টার্কটিক মহাদেশ হচ্ছে পৃথিবীর প্রথম আহ, আহ, পৃথিবীর প্রথম পারমাণবিক অস্ত্র মুক্ত এলাকা। অর্থাৎ এখানে কোনো ধরনের পারমাণবিক অস্ত্র নাই, অথবা এখানে কোনো ধরনের পারমাণবিক অস্ত্র পরীক্ষাও করা হয় নাই এখন পর্যন্ত। এখন পর্যন্ত মোট স্বাক্ষরকারী হচ্ছে 54টা দেশ। অর্থাৎ শুরুতে স্বাক্ষরকারী ছিল 12টা, এবং এখন এখন বর্তমানে স্বাক্ষরকারী দেশ হচ্ছে 54টা। আচ্ছা, এরপরে হচ্ছে পিটিবিটি ট্রিটি, অর্থাৎ পার্শিয়াল টেস্ট ব্যান ট্রিটি। পার্শিয়াল টেস্ট ব্যান ট্রিটি মানে কি? পার্শিয়াল টেস্ট ব্যান ট্রিটি অর্থাৎ হচ্ছে কোন ধরনের এটা হচ্ছে মূলত যে অস্ত্র পরীক্ষা, হ্যাঁ অস্ত্র পরীক্ষা
অস্ত্র পরীক্ষা রোধ চুক্তি। এখানে এটার মূল উদ্দেশ্যটা ছিল যে জলে এবং স্থলে অর্থাৎ পানিতে, সমুদ্রে এবং উপরে পারমাণবিক যে অস্ত্রের বিস্ফোরণ, এটা নিষিদ্ধ। পারমাণবিক অস্ত্র কেউ বিস্ফোরণ ঘটাইতে পারবে না। এর আগেই তো বিস্ফোরণ ঘটাইছে, এর আগে যুক্তরাষ্ট্র, তারপরে রাশিয়া, এরা টেস্ট চালাইছে। তো এই পিটিবিটি চুক্তির মাধ্যমে তারা, এটার উদ্দেশ্য ছিল যে এখানে তারা কোনো ধরনের পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ তারা এটা নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এখানে যদি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য তারা সাইন করছে, কিন্তু এখানে ফ্রান্স এবং চীন তারা এই পিটিবিটিতে তারা সাইন করে নাই। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে নিচের কোন দেশটি পিটিবিটি সাইন করেনি? সে তো দুইটা পারমাণবিক শক্তিধর দেশ, ফ্রান্স এবং চীন, তারা এই পিটিবিটিতে সাইন করেনি, স্বাক্ষর করেনি। আউটার স্পেস ট্রিটি। আউটার স্পেস ট্রিটি মানে হচ্ছে যে মহাশূন্য চুক্তি। মহাশূন্য চুক্তি, এটার মূল উদ্দেশ্য ছিল, এটা 1947 সালে স্বাক্ষরিত হয়েছিল। মূল উদ্দেশ্য ছিল যে পৃথিবীর বাইরে যে বায়ুমণ্ডল, অথবা বায়ুমণ্ডলের বাইরে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ এবং অন্যান্য যে উপগ্রহ বা আউটার স্পেস যেটা আছে, সেখানে কোন ধরনের পারমাণবিক অস্ত্রের যে মহড়া এবং পারমাণবিক যে বিস্ফোরণ, শুধু বিস্ফোরণ না, সেখানে কোনো অস্ত্র ফিটও করা যাবে না এবং কোনো বিস্ফোরণ করা যাবে না। আচ্ছা, আপনারা কেউ চেরনোবিল সিরিজটা দেখছিলেন? হ্যাঁ, চেরনোবিল এই সিরিজটা আমার কাছে খুব ভালো লাগছে। এখানে ব্যাপারগুলা আসলে আমি পারমাণবিক যে তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তা যে কি একটা ভয়াবহ জিনিস, এটা আমি প্রথম ওইখান থেকেই জিনিসটা বুঝতে পারি। এবং আরেকটা মজার জিনিস যেখান থেকে আমি বুঝতে, সেটা হচ্ছে এই যে আমাদের দেশে বলে যে আমলাতান্ত্রিক জটিলতা কি জিনিস, এটা এই চেরনোবিল দেখে কিছুটা বোঝা গেছে। হ্যাঁ, এটা লিমিটেড সিরিজ ছিল এবং সিরিজটা খুবই ভালো লাগছে। খুবই ওয়েল মেকিং, খুবই ভালো বানাইছে সিরিজটা। আপনার এইচবিওর ছিল, এটা একটা এইচবিও সিরিজ ছিল। আচ্ছা, আমি আমি ফাঁকে ফাঁকে অনেক মুভি টিভি সিরিজের কথা বলি। আমি নিজেও প্রচুর মুভি টুভি দেখি, এই কারণে হয়তো প্রায় মাঝে মধ্যে মুভি টুভির কথা চলে আসে। আপনার আবার আপনার আবার মাইন্ড করেন না। আচ্ছা, এর মধ্যে স্বাক্ষরকারী দেশ, এই যে আউটার স্পেস ট্রিটি, এর এর স্বাক্ষরকারী দেশ 111টা। এর মধ্যে ইরান এবং উত্তর কোরিয়া, তারা এই চুক্তিটাতে তারা স্বাক্ষর করে নাই। এই চুক্তিগুলোর ক্ষেত্রে এখানে যত চুক্তি আপনারা পড়বেন, এখানে মেইন যে পয়েন্টটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে যে কারা স্বাক্ষর করে নাই এবং কারা স্বাক্ষর করছে। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, যে কে 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 স্বাক্ষর করছে, কে কে স্বাক্ষর করে নাই। সাল থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কে স্বাক্ষর করছে, কে স্বাক্ষর করে নাই। আচ্ছা, নিউক্লিয়ার নন পলিফারেশন ট্রিটি। নিউক্লিয়ার নন পলিফারেশন ট্রিটি, এটা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি। সংক্ষেপে সংক্ষেপে এনপিটি চুক্তি। তো এটার মূল উদ্দেশ্যটা ছিল যে পারমাণবিক যে দেশগুলো আছে, পারমাণবিক শক্তিধর যে 8টা দেশ আছে, এই 8টা দেশ যাতে তাদের যে অস্ত্রগুলো আছে সেগুলো যাতে নিরস্ত্রীকরণ করা যায়। আর আরেকটা হচ্ছে যে সব দেশই পরমাণু বা ইউরেনিয়াম তারা ব্যবহার করতে পারবে, কিন্তু সেটা শান্তিপূর্ণ কাজে ব্যবহার করতে পারবে। অর্থাৎ কোনো ধরনের অস্ত্র বা কোনো ধরনের নাশকতামূলক কোনো কাজে ব্যবহার করতে পারবে না, এরকম উদ্দেশ্য নিয়েই মূলত এই এনপিটি চুক্তিটা স্বাক্ষরিত হয়। এখন পর্যন্ত 191টা দেশ এই এনপিটিতে স্বাক্ষর করছে। দেখেন এখানে এই যে মানচিত্রটাতে যে লাল রঙের যে স্পট গুলো আছে, এই লাল রঙের স্পট গুলো হচ্ছে যে এরা সাইন করে নাই। সবুজ রঙের যে স্পট গুলো আছে এরা সাইন করছে, আর লাল রঙের যে স্পট গুলা তারা সাইন করে নাই। এবং নীল রঙের যেগুলো ছিল তারা সাইন করছে কিন্তু পরে বের হয়ে গেছে। তো স্বাক্ষর করেনি কারা? ভারত, পাকিস্তান, ইসরায়েল এবং দক্ষিণ সুদান। এই 4টা দেশই এই এনপিটি চুক্তিটাতে স্বাক্ষর করে নাই। এবং স্বাক্ষর করেও উত্তর কোরিয়া, তারা 2003 সালে তারা এই চুক্তি থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিছে।
কারণ তারা তো তারা তো এটা করতে পারবে না, তারা তো পারমাণবিক অস্ত্র বানাবে। তো এই কারণেই উত্তর কোরিয়া 2003 সালে উম, তারা এই চুক্তি থেকে বের হয়ে যায় বা নিজেদেরকে প্রত্যাহার করে নেয়। ভারতও করে নাই, কারণ হচ্ছে তারাও এই পারমাণবিক যে অস্ত্র তারা তো হচ্ছে বানাবে, তারা অস্ত্র বানাবে, এই কারণে তারাও সাইন করে নাই। ছয় জাতে আলোচনা হয়েছিল 2003 সালে। এটাকে বলা হচ্ছে যে সিক্স পার্টি টকও বলে এটাকে। তো এটা এটা মূলত কেন হয়েছিল, এটা এটা মূলত হয়েছিল তখনকার সময় ইরানকে নিয়েই, ইরান যাতে হচ্ছে পারমাণবিক অস্ত্র শস্ত্র না ব্যবহার করে, এই কারণে মূলত হয়েছিল। পরে আরেকটা হয়, সেটাকে বলা হয় P5+1। P5+1 মানে হচ্ছে যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে 5টা সদস্য তারা এবং জার্মানি, তারা এই 6 জন মিলে হচ্ছে ইরানের সাথে কথাবার্তা বলে, যাতে ইরান পারমাণবিক যে তাদের যে অ্যাক্টিভিটিস সেখান থেকে সরে আসে। এটা 2015 সালে ভিয়েনাতে তারা এই কথাবার্তা বলছিল। যেটা উদ্দেশ্য ছিল যে ইরানকে পারমাণবিক যে কর্মসূচি এখান থেকে বিরত রাখা। এই চুক্তিটাতে বাংলাদেশ স্বাক্ষর করে হচ্ছে 1979 সালে। বাংলাদেশ স্বাক্ষর করলে কি আর না করলে কি, বাংলাদেশ কি কোনো পারমাণবিক কোনো দেশ? পারমাণবিক তো নাই বাংলাদেশে। স্বাক্ষর করলে কি আর না করলে কি, তারপরে বাংলাদেশ স্বাক্ষর করছে। এটা 1979 সালে বাংলাদেশ স্বাক্ষর করে। আচ্ছা, এরপরে আরেকটা চুক্তি হচ্ছে যে সিবেড আর্মস কন্ট্রোল ট্রিটি। অর্থাৎ সিবেড অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সমুদ্র উপকূল। হ্যাঁ, অর্থাৎ সমুদ্র উপকূলে কোন ধরনের বা সমুদ্রে অস্ত্র শস্ত্র প্রতিযোগিতা বা অস্ত্র পারমাণবিক অস্ত্র স্থাপন করা অথবা কোনো ধ্বংসাত্মক ধ্বংসাত্মক অস্ত্র হচ্ছে মজুত করা, এগুলা হচ্ছে করা যাবে না। এই চুক্তিটা 1971 সালে স্বাক্ষরিত হয়। আচ্ছা, আরেকটা চুক্তি হচ্ছে এটা হচ্ছে যে সংক্ষেপে এবিএম চুক্তি বা অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল চুক্তি। অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল চুক্তি মানে হচ্ছে যে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী চুক্তি বা যে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র চুক্তি। এটা 1972 সালে স্বাক্ষরিত হয়। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এবিএম চুক্তি কবে স্বাক্ষরিত হয়। তৎকালীন যে সোভিয়েত নেতা ব্রেজনেভ, তিনি এবং তৎকালীন যে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন, তারা এই দুইটা তারা এই দুইজন এই চুক্তিটাতে স্বাক্ষর করছিল। তো পরে এই চুক্তি থেকে 2002 সালে যখন জর্জ ডব্লিউ বুশ জুনিয়র তিনি যখন ক্ষমতা ছিলেন, তখন যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে বের হয়ে যায়। এখানে দুইটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে এবিএম চুক্তি কবে স্বাক্ষরিত হয় এবং যুক্তরাষ্ট্র কবে এই চুক্তি ছেড়ে চলে যায়। এই চুক্তির ক্ষেত্রে কিছু জিনিস আছে, সেটা হচ্ছে কিছু শর্ট ফর্ম, যেমন SALT-1 বা সল্ট 2, START-1, START-2 বা নিউ স্টার্ট। এগুলো নিয়ে আমরা এখন একটু দেখবো। এগুলো সবগুলো হচ্ছে অস্ত্র বিরতি চুক্তি, আর না হলো হচ্ছে যে কৌশলগত অস্ত্র সীমিতকরণ চুক্তি। এর মধ্যে স্টার্ট, যেটা START, এটা হচ্ছে স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি, অর্থাৎ কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তি। আর এটা হচ্ছে সল্ট, স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি, মানে হচ্ছে যে কৌশলগত অস্ত্র সীমিতকরণ চুক্তি। তো দুইটা চুক্তি কিন্তু আলাদা। এর মধ্যে SALT-1 যে চুক্তিটা, সেটা স্বাক্ষরিত হয়েছিল 1972 সালে। এই যে এই তারিখটা মনে রাখার দরকার নেই, এখানে তারিখ আসবে না যে কত তারিখ, সালটা মনে রাখলেই হবে। এই সল্ট চুক্তিটা তৎকালীন যে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং তৎকালীন সোভিয়েত নেতা ব্রেজনেভ, এই দুজন এই চুক্তিটা স্বাক্ষর করে। এবং এই চুক্তিটা কি ছিল আসলে, এই চুক্তিটা মূলত ছিল যে তারা তারা দুইজনেই তাদের অ্যান্টি ব্যালিস্টিক যে মিসাইল, তারা এগুলা সীমিত করবে এবং তারা এগুলো আস্তে আস্তে দিন দিন কমে আনবে। যদি এগুলা মানে বলছে ঠিকই, কিন্তু আসলে কিছুই হয় নাই। এটা স্বাক্ষরিত হয়েছিল, এটা কোথায় স্বাক্ষরিত হয়, এটা স্বাক্ষরিত হয়েছিল রাশিয়ার মস্কোতে। এরপরে SALT-2 স্বাক্ষরিত হয়, সেই একই চুক্তিটা আবারও স্বাক্ষরিত হয়। এবং এই চুক্তির উদ্দেশ্য ছিল যে তারা অ্যান্টি ব্যালিস্টিক যে মিসাইল তাদের আছে, যে এই দুইটা দেশের কাছে, অর্থাৎ সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র, এই দুইটা দেশের কাছে যে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল আছে, তারা এদের সংখ্যাগুলো আস্তে আস্তে কমায় আনবে। এটা নিয়ে SALT-2 চুক্তি স্বাক্ষরিত হয় 1979 সালে। START-1
স্টার্ট ওয়ান মানে একটু আগে আমরা দেখলাম যে স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি। তারা এই চুক্তিটা প্রথম স্টার্ট যে চুক্তিটা সেটা 1991 সালে স্বাক্ষরিত হয়, কিন্তু যদিও কার্যকর হয় 3 বছর পরে। এই স্টার্ট চুক্তির উদ্দেশ্য ছিল যে তারা এই দুইটা দেশ অর্থাৎ তখনকার আচ্ছা তখন তো সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়া হয়ে গিয়েছে, এই রাশিয়া এবং যুক্তরাষ্ট্র তারা তাদের যে অস্ত্রশস্ত্র আছে, যে কৌশলগত অস্ত্র আছে বা যে পারমাণবিক বোমার যে ওয়ার হেড আছে, ওগুলা তারা 30% কমায় ফেলবে। এবং এই চুক্তিটার এখানে আসলে চুক্তি থেকেও এই চুক্তিগুলো হচ্ছে মূলত কার্যকর এবং স্বাক্ষর এই দুইটাই গুরুত্বপূর্ণ। তবে চুক্তি কার্যকর থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোনটা কি চুক্তি, স্টার্ট কি চুক্তি, সল্ট কি চুক্তি, অন্যান্য গুলা কি চুক্তি, অর্থাৎ এগুলো তো ইংলিশ নাম, বাংলায় আসলে কি বোঝায় এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবং চুক্তির মেয়াদ গুলো ইম্পর্টেন্ট, এখানে সালগুলা খুব খুব বেশি ইম্পর্টেন্ট না, খুব বেশি সালগুলা কোনো সালটাই ইম্পর্টেন্ট না, মূল ইম্পর্টেন্ট হচ্ছে মেয়াদ কত বছর ছিল এবং কোনটা দিয়ে আসলে কি বোঝায়, এই দুইটা জিনিস এখানে ইম্পর্টেন্ট এবং প্রশ্ন আসলে এই দুইটা জিনিস থেকে আসবে। স্টার্ট টু চুক্তি, স্টার্ট টু চুক্তি ওই যে একই, তারাও এই মানে বারে বারে আসলে তারা তারা বলছে যে আচ্ছা ঠিক আছে আমরা চুক্তি করি, চুক্তি করে আমরা বিশ্বকে দেখাই যে হ্যাঁ এই যে আমরা চুক্তি করছি, আমরা আস্তে আস্তে পারমাণবিক অস্ত্র শস্ত্র হ্রাস করব। তো এখানেও তারা মূলত তারা মূলত একটা সিদ্ধান্ত নিছিল যে যে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া তাদের যে দূরপাল্লার যে ক্ষেপণাস্ত্রগুলো আছে, হ্যাঁ সেগুলার সংখ্যা তারা কমায় ফেলবে। কিন্তু যদিও পরে তারা এগুলো আসলে করে নাই। যেমন এই স্টার্ট টু চুক্তি থেকে, এখানে স্টার্ট হবে আসলে স্টার্ট হবে না, স্টার্ট হবে, এই স্টার্ট টু চুক্তি থেকে রাশিয়া 2002 সালে বের হয়ে যায়। ওই যে একটু আগে আমরা দেখছিলাম যে এবিএম চুক্তি, অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল চুক্তি, এখান থেকে 2002 সালে হচ্ছে যুক্তরাষ্ট্র বের হয়ে যায়। যখনই যুক্তরাষ্ট্র এই এবিএম চুক্তি থেকে বের হয়ে যায়, তার প্রতিক্রিয়া হিসেবেই রাশিয়া 2002 সালে স্টার্ট টু চুক্তি থেকে বের হয়ে যায়। এরপরে 2010 সালে আর একটা চুক্তি হয় নিউ স্টার্ট চুক্তির নামে, যেটা ছিল কৌশলগত ক্ষতিকারক অস্ত্রের অধিকতর হ্রাস। হ্যাঁ, এই দুইটা চুক্তি, এই নিউ স্টার্ট চুক্তির সালটা আপনাদের মনে রাখতে হবে, যেটা যেহেতু এটা লেটেস্ট একটা চুক্তি, লেটেস্ট বলতে 2010 সালে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়, সেহেতু এই চুক্তিটার সাল মনে রাখতে হবে। আগের গুলা সাল মনে না রাখলেও চলবে, তবে এই চুক্তিটার সাল মনে রাখতে হবে। এটা স্বাক্ষরিত হয় 2010 সালে এবং এই স্বাক্ষরকারী ছিলেন তৎকালীন যে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তৎকালীন এবং রাশিয়ার পক্ষ থেকে স্বাক্ষর করেছেন দিমিত্রি মেদভেদেভ। তো এখানে এটার মেয়াদ ছিল 10 বছর, অর্থাৎ এই চুক্তিটা স্বাক্ষরিত হয় 2010 সালে যদিও, কিন্তু এটা কার্যকর হয়েছে 2011 সালে এবং এটার মেয়াদ ছিল 10 বছর, অর্থাৎ এতদিনে এটার মেয়াদটা শেষ হয়ে গেছে। তো এই প্রশ্নটা আসতে পারে যে নিউ স্টার্ট যে চুক্তিটা সেটার মেয়াদ কবে শেষ হয়, সেটা উত্তর হবে 2021 সালে শেষ হয়। কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্র্যান্ড টিটি বা এটার সংক্ষেপ হচ্ছে সিটিবিটি, সিটিবিটি চুক্তি অর্থাৎ পারমাণবিক অস্ত্র পরীক্ষা রোধ চুক্তি। এখানের যে শর্তগুলো ছিল যে কোনো দেশ পারমাণবিক আরেকটা দেশের কাছে পারমাণবিক অস্ত্র তারা বিক্রি করতে পারবে না এবং পারমাণবিক অস্ত্র তৈরিতে তারা সাহায্য করতে পারবে না। এটাই ছিল মূলত এই যে সিটিবিটি চুক্তি, এই সিটিবিটি চুক্তির মূল উদ্দেশ্য। সিটিবিটি চুক্তির প্রস্তাবক দেশ হচ্ছে অস্ট্রেলিয়া এবং এখন পর্যন্ত এই সিটিবিটি চুক্তিতে 185টা দেশ স্বাক্ষর করছে। এই চুক্তির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ যে জিনিসটা যেটা হচ্ছে যে স্বাক্ষর করেনি কারা। সিটিবিটি চুক্তিটাতে ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়া এই তিনটাতে স্বাক্ষর করেনি। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য, এটা আপনাদেরকে মনে রাখতেই হবে যে কারা সিটিবিটি স্বাক্ষর করেনি। ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এই তিনটা পারমাণবিক শক্তিধর দেশ তারা সিটিবিটি স্বাক্ষর করে নাই। সিটিবিটি অনুমোদন করেছে 107, দেখেন একটু আগে ছিল সিটিবিটি স্বাক্ষর করেছে 185টা দেশ, কিন্তু সিটিবিটি অনুমোদন করছে 170টা, অর্থাৎ ওই দেশের যে পার্লামেন্ট অনুমোদন করে নাই, 170টা দেশের পার্লামেন্ট এটা অনুমোদন করছে এবং স্বাক্ষর করছে কিন্তু পার্লামেন্টে অনুমোদন দেয়নি। এমন দেশগুলো আছে হচ্ছে যুক্তরাষ্ট্র, চীন, মিশর, ইরান এবং ইসরায়েল।
এখানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে স্বাক্ষর করেনি উত্তর কোরিয়া, ভারত এবং পাকিস্তান। আর একটা হচ্ছে সিটিবিডি চুক্তি স্বাক্ষর করছিল তারা, কিন্তু তাদের দেশের পার্লামেন্টে সেটা অনুমোদিত হয় নাই। এরকম দেশ হচ্ছে এই যে যুক্তরাষ্ট্র, চীন, মিশর, ইরান এবং ইসরায়েল। বাংলাদেশ 129তম দেশ হিসেবে এই সিটিবিডি চুক্তিটা স্বাক্ষর করে, এবং বাংলাদেশ হচ্ছে 28তম দেশ হিসেবে, বাংলাদেশ 28তম দেশ হিসেবে 2000 সালে এই এই চুক্তিটা অনুমোদন করে। স্থলমায় নিষিদ্ধ চুক্তি বা অটোয়া চুক্তি, এটার মূল উদ্দেশ্য ছিল যে বিভিন্ন দেশের যে পুঁতে রাখা যুদ্ধের সময় যে মাইন পুঁতে রাখে, যে মাটির নিচে যেগুলা সংস্পর্শে আসলেই হচ্ছে বিস্ফোরিত হয়, এইগুলা যে মাইনগুলো আছে এগুলো ধ্বংস করতে হবে, এবং এইসব মাইন আর হচ্ছে ব্যবহার করা যাবে না। এইসব এসব এসব মাইনগুলোর যে ব্যবহার সেগুলো নিষিদ্ধ করা। এই চুক্তিটা স্বাক্ষর হয় 1997 সালে, কিন্তু কার্যকর হয় হচ্ছে 1999 সালে। টিপিএনডব্লিউ টিপিএনডব্লিউ হচ্ছে পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি। এটা খুবই একটা লেটেস্ট চুক্তি, এবং এখান থেকে যেহেতু এটা লেটেস্ট সেহেতু এটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই চুক্তিটা স্বাক্ষরিত হয় কবে? স্বাক্ষরিত হয়েছে 2017 সালে নিউ ইয়র্কে, এবং টিপিএনডব্লিউ স্বাক্ষর করেও তারা বয়কট করেছে। কে বয়কট করেছে? হচ্ছে ফ্রান্স, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। এই তিনটা দেশ, এই তিনটা পরমাণু শক্তিধর দেশ, তারা টিপিএনডব্লিউ বয়কট করেছে। এখন পর্যন্ত 86টা দেশ এই টিপিএনডব্লিউ স্বাক্ষর করেছে, এবং এই চুক্তিতে অংশ নেয়নি হচ্ছে জাপান এই চুক্তিটাতে অংশ নেয় নাই। এসডিআই মানে হচ্ছে স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ, বা আরেকটা এটার যে বাংলা নাম হচ্ছে তারকা যুদ্ধ। এসডিআই বা তারকা যুদ্ধ, এটা একটা চুক্তি যেটা 1983 সালে স্বাক্ষরিত হয়, এবং এটার উদ্দেশ্য ছিল যে ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠে এবং হচ্ছে মহাকাশে তারা ক্ষেপণাস্ত্র ফিট করবে, যাতে শত্রুর যে ক্ষেপণাস্ত্র সেটা যখন আক্রমণ চালাবে তখন তারা ওই আকাশ থেকে অথবা ভূমি থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এটা আকাশেই ধ্বংস করতে পারবে। তো যেহেতু ভূমিতে আঘাত করার আগেই এই যে এটা ধ্বংস করা সম্ভব, এই কারণে এটার নাম ছিল তারকা যুদ্ধ বা এসডিআই। ডিপ্লোমেসি বা কূটনীতি নিয়ে একটা কনভেনশন হয়, সেটা হচ্ছে ভিয়েনা কনভেনশন, অর্থাৎ কূটনীতিকদের আচার আচরণ কেমন হবে এটা নিয়ে একটা কনভেনশন হয়। এটাকে বলা হচ্ছে যে ভিয়েনা কনভেনশন, যেটা 1961 সালে স্বাক্ষরিত হয়। আচ্ছা, এখানে এই যে কূটনীতির ক্ষেত্রে কিছু জিনিস হচ্ছে পড়তে হবে, কিছু উদাহরণ আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা যেটা, সেটা হচ্ছে যে এই ভিয়েনা কনভেনশনই প্রথম প্রথম কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়, সেটা হচ্ছে যে সর্বোচ্চ মর্যাদার যে কূটনীতিক থাকবে তাদেরকে বলা হবে অ্যাম্বাসেডর। আর ব্রিটিশ কমনওয়েলথভুক্ত যেসব দেশগুলো আছে, ব্রিটিশ কমনওয়েলথভুক্ত তাদের দেশের যে কূটনীতিকগণ, তাদেরকে বলা হবে কি, তাদেরকে তাদেরকে বলা হবে হচ্ছে হাই কমিশনার। আচ্ছা, এখন এই যে কূটনীতির মধ্যে কিছু জিনিস আছে যেটাকে বলা হচ্ছে যে ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসি, অথবা হচ্ছে ট্র্যাক 2 ডিপ্লোমেসি, বা আরো কিছু ডিপ্লোমেসির হচ্ছে নাম আছে। তো এগুলা সাধারণত আমাদের হচ্ছে ডিটেলসে তো এগুলো আসে না। এগুলার খুব ছোট ছোট জিনিস, বা কি বলা যায় এটাকে, উম, যে এগুলোর হচ্ছে উদাহরণগুলো আসে সাধারণত, ডিটেলস কিছু আসে না। তো শুরুতে হচ্ছে যে ট্র্যাক 1 ডিপ্লোমেসি মানে হচ্ছে যে কোনো দুইটা দেশের আহ, সরকার প্রধানদের মধ্যে বা সর্বোচ্চ কর্তৃপক্ষের মধ্যে কথাবার্তার মাধ্যমে যে ডিপ্লোমেসিটা হয় এটাকে বলা হয় যে ট্র্যাক 1 ডিপ্লোমেসি। অর্থাৎ যেমন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং 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 ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাদের মধ্যে সরাসরি কথাবার্তায় যেই কূটনীতিটা হবে, এইটাকে বলা হবে ট্র্যাক 1 ডিপ্লোমেসি। ট্র্যাক 2 ডিপ্লোমেসি কোনটা? ট্র্যাক 2 ডিপ্লোমেসি বলতে বোঝায় যে
বেসরকারি প্রতিনিধি, অর্থাৎ আগেরটা ছিল সরকারি প্রতিনিধি, এখন যদি বেসরকারি প্রতিনিধিদের মধ্যে দুইটা দেশের মধ্যে যদি কূটনীতি চালানো হয় সেটাকে বলা হবে ট্র্যাক টু কূটনীতি বা ট্র্যাক টু ডিপ্লোমেসি। আবার আরেকটা আছে ট্র্যাক ট্র্যাক থ্রি ডিপ্লোমেসি। ট্র্যাক থ্রি ডিপ্লোমেসি হচ্ছে যে আর একটা দেশের মধ্যস্থতায়, আর একটা দেশের মধ্যস্থতায় যদি যে চুক্তিগুলো হয়, যেমন ওই যে আমরা প্রায় দেখি যে একটা দেশের মধ্যস্থতায় দুইটা দেশের মধ্যে চুক্তি হয়, এইটা হচ্ছে যে ট্র্যাক থ্রি ডিপ্লোমেসি। পিং পং ডিপ্লোমেসি। পিং পং ডিপ্লোমেসিটা হচ্ছে চীন এবং যুক্তরাষ্ট্র, চীন তো সমাজতান্ত্রিক ছিল, এই কারণে চীনের সাথে যুক্তরাষ্ট্রের তখন থেকে একটা দ্বন্দ্ব ছিল। তো চীনের সাথে হচ্ছে এই যে এই যুক্তরাষ্ট্র, তাদের মোটামুটি একটা ভালো রকমের দ্বন্দ্ব ছিল এবং তাদের মধ্যে কোনো ডিপ্লোম্যাটিক কোনো সম্পর্ক ছিল না। তো পরে 1971 সালে যুক্তরাষ্ট্রে চীনে চীনে তাদের চীনে তারা খেলতে যায়, যে যুক্তরাষ্ট্রের যে টেবিল টেনিস দল, টেবিল টেনিসকে পিং পং বলে, টেবিল টেনিস দলটা তারা প্রথম ওখানে খেলতে যায় এবং এই যে এই এবং এই খেলার মধ্য দিয়েই তাদের মধ্যে একটা কূটনৈতিক যে সম্পর্ক সেটা তৈরি হয় এবং কূটনৈতিক সম্পর্কটা শুরু হয়। এই কারণেই এটার নাম হয়েছে পিং পং ডিপ্লোমেসি। সানশাইন ডিপ্লোমেসির উদাহরণ হচ্ছে উত্তর কোরিয়া এবং হচ্ছে দক্ষিণ কোরিয়া। ডলার কূটনীতি, ডলার কূটনীতি মূলত হচ্ছে যুক্তরাষ্ট্র এটার প্রবক্তা, মানে হচ্ছে তারা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মানে মোটামুটি বিশ্বের যে ধনী দেশগুলো ছিল বা ইউরোপের যে ধনী দেশগুলো ছিল তারা মোটামুটি হচ্ছে গরিব হয়ে যায়, যুদ্ধের যে খরচ, যুদ্ধের যে ক্ষয়ক্ষতি, এগুলা মিলিয়ে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো তখন যুক্তরাষ্ট্র তাদেরকে ডলার সাপ্লাই দিত এবং তারা যে এই যুক্তরাষ্ট্রের ডলার সাপ্লাই দিত, যেহেতু তারা ডলার সাপ্লাই দিচ্ছে তার মানে যুক্তরাষ্ট্রের কথা শুনতে হবে এবং যুক্তরাষ্ট্রের কথা মতো চলতে হবে। তো এইটাকে বলা হচ্ছিল যে ডলার কূটনীতি। ম্যাঙ্গো ডিপ্লোমেসি। ম্যাঙ্গো ডিপ্লোমেসি মানে হচ্ছে এই যে আমরা গত বছর দেখছিলাম, আমরা এবার তো আমের সিজন এখনো আসে নাই, আমের সিজন আসলে মনে হয় আবার ম্যাঙ্গো ডিপ্লোমেসি আমরা দেখতে পারবো। ম্যাঙ্গো ডিপ্লোমেসি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে হচ্ছে ভারতে আম পাঠানো হয়েছিল, তারপর পাকিস্তানে আম পাঠানো হয়েছিল, তারপরে ব্রুনাইতে আম পাঠানো হয়েছিল। তো তখন এই যে আম পাঠানো, আমরা যে একজন আরেকজনকে গিফট দেই, এটা অনেকটা মনে হয় অনেকটা হচ্ছে যে এই যে আমরা আমরা দেখা যায় যে কোনো স্বার্থ হাসিলের জন্য কাউকে কাউকে গিফট দেই। অনেকটা যেমন দেখা যায় যে কোনো অফিসের বড় স্যার, তার জন্য আমি কিছু মাছ কিনা পাঠিয়ে দিলাম, তাইলে সে আমাকে পরে একটা সুবিধা দিবে। অনেকটা এরকম আর কি। তো এই আমের যেটা সেটা হচ্ছে ম্যাঙ্গো ডিপ্লোমেসি। তো এটা মাননীয় প্রধানমন্ত্রীকে একটা সাংবাদিক জিজ্ঞেস করছিল যে এত আম কেন দিছে। তো উনি উনি বলছিল যে আমরা যদি আমরা যদি কোনো কিছু রপ্তানি করতে চাই তাহলে আগে তো ফ্রি খাওয়াইতে হবে, ফ্রি খাওয়াই তো তাদেরকে বুঝাইতে হবে যে আমাদের আমগুলা আমাদের আমগুলা ভালো, আপনারা আমগুলা খান। তারা আমগুলা খায় মজা পাইলে না পরে তারা আমাদের থেকে আম কিনবে। তো তার উত্তর ছিল এটা আর কি, যে আম দিয়ে এই কারণে আম পাঠানো হয়েছে যাতে পরে হচ্ছে এগুলা রপ্তানি করা যায়। আর একটা ডিপ্লোমেসি হচ্ছে চায়না যেটা ফলো করতেছে যে চেকবুক ডিপ্লোমেসি। চেকবুক ডিপ্লোমেসি মানে হচ্ছে চায়না বিভিন্ন দেশে তারা ঋণ দেয় এবং ওইসব পরে ওইসব দেশগুলোকে তারা হচ্ছে ঋণের ফাঁদে ফেলে দেয়। হ্যাঁ, এবং এটাকে বলা হচ্ছে চেকবুক ডিপ্লোমেসি। অর্থাৎ চায়না যেহেতু সে বড় ভাই, তার তার অনেক টাকা পয়সা, তো সে এই বিভিন্ন দেশে আহ সে বিভিন্ন প্রস্তাব দেয় যে দেখ এই যে তুমি দেখো তোমাদের দেশে একটা রাস্তা লাগবে, তোমাদের দেশে একটা ব্রিজ লাগবে, তোমাদের দেশে এখানে একটা সেতু লাগবে। তো ওই দেশ বলে আমাদের তো এত টাকা পয়সা নাই, আমরা আমরা এগুলো কেমনে করবো? তখন চায়না বলে যে আমরা তো আছে, অসুবিধা নাই, টাকা পয়সার চিন্তা নাই, টাকা পয়সা আমরা ম্যানেজ করব। তো এখন যেহেতু যেহেতু চায়না একটা বিশাল দেশ, চায়না সামরিক এবং অর্থনৈতিক রাজনৈতিক শক্তিশালী, এখন চায়না যখন বলে যে কোনো দেশকে, কোনো গরিব দেশকে যে আমরা টাকা দিব, তখন সে তো এটা এই এই টাকার সে তো এটা ফেলতে পারে না। হ্যাঁ, তখন সে এই ঋণ নেয়, সে না চাইতেও ঋণ নেয় এবং চড়া সুদে ঋণ নেয়, নিয়ে হচ্ছে সে ঋণের ফাঁদে আটকে যায়।
তো এটাই হচ্ছে চায়নার চেকবুক ডিপ্লোমেসি। তো এই ছিল আজকে মোটামুটি আপনাদের চুক্তি চুক্তি নিয়ে ক্লাস। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এর ফাঁকি দিয়ে আমি কাহুটটা রেডি করি আপনাদের। কাহুটটা অবশ্য রেডি করাই আছে এখানে। আজকে আমাদের পরীক্ষা দিছিলেন, আপনারা আজকে পরীক্ষা দিছিলেন কতজন? আজকে উইকলি যে এক্সামটা হয়েছে এটার আজকে পরীক্ষা দিছেন কতজন? পরীক্ষা পরীক্ষা কার কেমন হয়েছে? আজকে তো প্রশ্ন কম ছিল, মাত্র 40টা প্রশ্ন ছিল। আচ্ছা, কে কত পাইছেন? পরীক্ষা কে কত পাইছেন আজকে?